হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আমরা পড়বো ইউনিট নাম্বার 2 এবং এই ইউনিটে আমরা বেসিক্যালি যেটা কভার করব সেটা হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য, নীতিসমূহ এবং কার্যাবলী সমূহ। সো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব ব্যবসার বৈশিষ্ট্য সমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস। তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বলা হচ্ছে মুনাফা অর্জন। ভেরি সিম্পল থিং, লাইক উইদাউট মেকিং প্রফিট তুমি কোনো তোমার এফোর্ট দিবা না। একদম সিম্পল, যেখানে আমার ইনকাম আসবে না, প্রফিট আসবে না, আমার যে প্রফিট জোনটা আছে, আমার যে লভ্যাংশ আছে সেটা বাড়বে না, সেখানে আমি আমার ইফোর্ট দিব না, ডেডিকেশন দিব না। তার মানে ব্যবসার প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে মুনাফা অর্জন, যাকে বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন অর প্রফিট আর্নিং। এরপর খেয়াল করি উপযোগ সৃষ্টি। সিম্পল, আমাকে প্রথমে জানতে হবে উপযোগ শব্দটার মানে কি। সো বলে দিই, উপযোগ মানে হচ্ছে মানুষের ভিতর যে অভাবটা আছে, অভাব পূরণের যে একটা ক্ষমতা আছে বা পাওয়ার আছে, এটাকে বলা হচ্ছে উপযোগ। তার মানে ব্যবসার মাধ্যমে বেসিক্যালি আমাদের যে অভাবগুলো আছে এগুলো আমরা পূরণ করতে পারি। লাইক ফর এক্সাম্পলস, আমি যখন ক্লাস নিতে আসি আমার মার্কার লাগবে। এখন মার্কার লাগলে আমার মার্কারটা কিনতে হবে। আমি দোকানে গেলাম, মানিব্যাগ বের করে আমি টাকা দিলাম এবং টাকা দেওয়ার পরে উনি আমাকে একটা মার্কার দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমার মার্কারের অভাব ছিল, আমি যখন পকেট থেকে টাকা দিয়েছি উনি আমাকে একটা মার্কার দিয়েছে। দ্যাট মিনস আমার যে একটা অভাব ছিল এটা আমি পূরণ করেছি, আমার মার্কারের অভাবটা পূরণ করেছি একটা বিজনেস অর্গানাইজেশন থেকে। এজন্য বলা হচ্ছে ব্যবসার মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি। এরপরে খেয়াল করি উদ্যোগ গ্রহণ। ডেফিনেটলি কোনো একটা বিজনেস করতে গেলে তোমাকে উদ্যোগ নিতে হবে, শুরু করতে হবে, ইনিশিয়েট করতে হবে, ইনভেস্ট করতে হবে, তোমার শ্রমগুলা এখানে পুশ আপ করতে হবে। তার মানে আমাদের যে ইফোর্ট আছে, ডেডিকেশন আছে, সব কিছু আমাকে ইনভেস্ট করতে হবে। এরপর চলে আসি ব্যবসার উপকরণ। ব্যবসার মৌলিক উপকরণ আছে অনেক ধরনের, কিন্তু আমরা টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন বলেছেন ব্যবসায় বেসিক্যালি 6 ধরনের মৌলিক উপকরণ আছে আর কি। সো উনি 6M নামে পরিচিত ছিল: ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথডস, মানি অ্যান্ড লাস্ট ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট। সো বুঝতে পেরেছো ব্যবসার উপকরণ সম্পর্কে। এখন আমরা দেখে নিব ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি মানে হচ্ছে আমি যা চাচ্ছি বা আমার যে এক্সপেকটেশনস আছে, যদি আমার এক্সপেকটেশনস ফেলিউর মানে ফেল করতে পারে, আমি যা চাচ্ছি ওটা যদি ফেল করে তাহলে তাকে বলা হচ্ছে ঝুঁকি। অনিশ্চয়তা মানে হচ্ছে আমি একটা সিচুয়েশনের মধ্যে আছি, আমি কি সাকসেস হব নাকি ফেলিউর হব, যখন একটা সন্দেহের মধ্যে আছি তখন তাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। ব্যবসার মধ্যে ঝুঁকিও থাকবে, অনিশ্চয়তাও থাকবে। লাইক ঝুঁকি হচ্ছে আমি আমের বিজনেস করি, এখন আমগুলা পচে গেছে, আম যখন পচে যাবে এটা হচ্ছে আমার ঝুঁকি, আমার লস। এবার অনিশ্চয়তা মানে হচ্ছে আমি যখন আমের বিজনেস করছি তখন আমার মাথায় আসতে পারে আমটা পচতে পারে, নাও পচতে পারে, আমি একটা অনিশ্চয়তার মধ্যে থাকবো, তাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। এবং এর আগেরটাকে বলেছি আম পচে যাবে, সেটা হচ্ছে ঝুঁকি। এরপর চলে আসি পূর্বানুমান। আগে থেকে অনুমান করে রাখতে হবে আজকে থেকে 5 বছর পরে আমার বিজনেসের ল্যান্ডস্কেপ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এরপর খেয়াল করি ক্রেতা এবং বিক্রেতা। ডেফিনেটলি বিজনেস শুড বি অলওয়েজ ইন বিটুইন টু পার্টিস। একটা পার্টির মধ্যে কখনো বিজনেস হয় না, কারণ এভরি ট্রানজ্যাকশন নিডস টু পার্টিস। সো এখানে ক্রেতাও থাকবে, বিক্রেতাও থাকবে, অন্য কোনো পার্টিসও যুক্ত থাকতে পারে। এরপর খেয়াল করি লেনদেনের পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা মানে হচ্ছে বারে বারে লেনদেন সম্পন্ন হওয়া। সিম্পল, আমি একটু আগে যে এক্সাম্পলসটা দিয়েছিলাম যে মার্কার ক্রয়ের, তার মানে আমি ধরে নিলাম যে দোকান থেকে আমি মার্কার কিনেছি ওনার দোকানে টোটাল মার্কার ছিল 10টা। এটাও ধরে নিলাম যে 10টা মার্কার ওনার সেল করা শেষ। তার মানে কি ওনার দোকানে উনি আর কখনো মার্কার সেল করবে না? ডেফিনেটলি করবে। 10টা মার্কার ওনার কেনা শেষ, বিক্রি করা শেষ, বাকি 10টা মার্কেট উনি 10টা মার্কার উনি আবার কিনে আনবে। এই 10টা মার্কার ওনার সেল করা শেষ, আরও 10টা মার্কার কিনে আনবে। তার মানে বিজনেস ইজ লাইক, এটা চক্রাকারে ঘুরতে থাকবে, এটা কখনো এন্ডিং হবে না, বারে বারে কিনবো, বারে বারে বেচবো, যাকে বলা হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা। এরপর আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আর্থিক মূল্য। ডেফিনেটলি বিজনেসের একটা ফাইন্যান্সিয়াল বা একটা মনিটারি ভ্যালু আছে। আমি যে কোনো কাজ করছি আমার আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য কোনো একটা স্পেসিফিক ভ্যালুর জন্য। এবার খেয়াল করি সেবার মনোভাব। বেসিক্যালি ওভার দ্য বিজনেস অর থ্রু দ্য বিজনেস আমরা 2টা কাজ সম্পন্ন করি, একটা হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু ডেলিভারি। তার মানে আমাকে প্রথমে কাস্টমার যেভাবে চায় সেভাবে আমাকে পণ্য অথবা সেবা তৈরি করতে হবে এবং এটা ডেলিভারি দিতে হবে, যেটাকে বলা হচ্ছে সেবার মনোভাব। এরপর আমরা খেয়াল করি স্বাধীন সত্তা। ডেফিনেটলি আমরা যখন এক মালিকানা বিজনেস করব তখন আমরা খেয়াল করব একজন মাত্র মালিক,
তিনি চাইলেই তার নিজের মনের মতো করে সেই ব্যবসাটা অপারেশন করতে পারে বা অপারেট করতে পারে, তখন তাকে বলা যায় স্বাধীন সত্তা। এরপরে যেটা দেওয়া আছে পুঁজির সংস্থান, ডেফিনেটলি ক্যাপিটাল দরকার আছে। আইনগত বৈধতা, কিছু কিছু বিজনেস বর্তমানে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে, সেখানে আইনগত বৈধতার দরকার আছে। আবার কিছু কিছু বিজনেস আছে যেগুলোর আইনগত জটিলতা নাই কিন্তু অবশ্যই বৈধতার দরকার আছে। বৈধতা এবং জটিলতা ডিফারেন্ট জিনিস। জটিলতা বলতে বোঝাচ্ছি কিছু কিছু বিজনেস আছে যেগুলো আইনগত নিবন্ধন বাধ্যতামূলক, আবার কিছু বিজনেস আছে যেগুলোর আইনগত নিবন্ধন করা বাধ্যতামূলক না, যেমন এক মালিকানা ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়। তারপর হচ্ছে তোমার অংশীদারি ব্যবসা, যেটা নিবন্ধন বাধ্যতামূলক নয়। এবার চলে আসি পরিবর্তনশীলতা, যেটাকে বলা হচ্ছে নমনীয়তা। তার মানে ভেরি সিম্পল, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিলাম পয়েন্ট এ, এটা পয়েন্ট বি। আমার পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমার কিছু মালামাল ট্রান্সফার করতে হবে। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমার কিছু মালামাল ট্রান্সফার করতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য আমার সর্বমোট সময় লাগবে 20 মিনিট। এখন ব্যাপার হচ্ছে এই রাস্তায় কোনো একটা কারণে বিশাল ট্রাফিক জ্যাম। এখন এই রাস্তা আমার ক্রস করতে আরও 1 ঘন্টা সময় বেশি লাগবে, তার মানে এখন আমার সর্বমোট সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। আরেকটা ব্যাপার আছে, এ থেকে বি পয়েন্টে আসার জন্য অল্টারনেটিভ আরেকটা রাউট আছে, যেটা হচ্ছে সি ঘুরে আসতে হবে। প্রথমে এ থেকে সিতে আসতে হবে, সি থেকে আবার বিতে আসতে হবে। এই পুরা পথটার জন্য টোটাল সময় লাগে 30 মিনিট। আমার প্ল্যান করা আছে সবসময় আমি 20 মিনিটের রাস্তাটা ইউজ করব বা ব্যবহার করব। যখন দেখা যাচ্ছে এখানে 1 ঘন্টার একটা জ্যাম লেগে আছে, তখন আমার যে প্ল্যানটা ছিল প্ল্যানটা আমি পরিবর্তন করে 1 ঘন্টা 20 মিনিট ব্যবহার না করে আমি আমার প্ল্যান পরিবর্তন করে বা আমার পরিকল্পনার পরিবর্তন করে আমি 30 মিনিটে আমার ডেস্টিনেশন পয়েন্টে চলে এসেছি, যাকে বলা হচ্ছে পরিকল্পনার পরিবর্তনশীলতা, অথবা পরিবর্তনশীলতা যাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি অর নমনীয়তা। আশা করি তোমরা ব্যবসার যে মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব ব্যবসায় মৌলিক নীতিমালা। ফার্স্ট অফ অল খেয়াল করো, প্রথম যেটা বলেছো উদ্দেশ্যের সুনির্দিষ্টতা। সিম্পল, ভেরি সিম্পল, এভরি সিঙ্গেল অর্গানাইজেশন হ্যাজ অ্যান ডেফিনেট গোলস অ্যান্ড অবজেক্টিভস। তার মানে প্রত্যেকটা ব্যবসা একটা গোল অথবা একটা অবজেক্টিভসকে কেন্দ্র করে গঠন করা হয়। এরপর আমরা চলে যাব উপযুক্ত সংগঠন কাঠামো নির্বাচন। তার মানে ব্যবসা সংগঠনের জন্য কিছু কাঠামো আছে, 4 ধরনের বা 5 ধরনের সংগঠন কাঠামো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়ব। সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন ছিল, কার্যভিত্তিক সংগঠন ছিল এবং ম্যাট্রিক্স সংগঠন ছিল, কমিটি সংগঠন ছিল, বিভিন্ন ধরনের সংগঠন কাঠামো ছিল। আমার সংগঠনের জন্য বা আমার ব্যবসার জন্য কোন ধরনের সংগঠন সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাকে চুজ করতে হবে। এরপর আমরা চলে যাব সেবার নীতি। আমরা একটু আগে বলেছি বিজনেসের মেইন পারপোজ হবে নট ফর প্রফিট মেকিং, রেদার এটার মেইন যে পারপোজ হবে সেটা হচ্ছে আমি সার্ভিস দিচ্ছি, ভালোভাবে আমি কাস্টমার সার্ভিস দিয়ে কাস্টমারের সাথে আমার রিলেশনশিপটা ভালো করছি, যেটাকে বলা হয় প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। এরপর আমরা চলে যাব পর্যাপ্ত মূলধন। ডেফিনেটলি একটা বিজনেস করতে হলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মূলধনের একটা ইনফ্লো থাকতে হবে, একটা আউটফ্লো হতে হবে। এরপর আমরা চলে যাব সুষ্ঠু পরিকল্পনা, যেটাকে বলা হচ্ছে প্রপার প্ল্যানিং। প্ল্যানিং ইজ লাইক আমি আগে থেকে ডিসাইড করে নেব সামনে আমি কি করতে যাচ্ছি। এবং এরপর বলা হচ্ছে সুনামের নীতি। আমি একটু আগে বলেছি যখন আমি বিরিয়ানি খাওয়ার চিন্তা করি তখন হুট করে আমার মাথায় নক করে নান্না বিরিয়ানিতে খাবো, হাজি বিরিয়ানিতে খাবো, বাসমতি বিরিয়ানিতে খাবো। তার মানে এই ধরনের যে সংগঠনগুলো আছে বা এই ধরনের যে বিজনেসগুলো আছে এগুলা আগে থেকেই বা এই লোকেশনে বা ঢাকা রিজিয়নে ভালো মতো সুনাম অর্জন করেছে। এই জন্য আমার যখন বিরিয়ানির কথা মাথায় আসবে আমার মাথায় প্রথমে নক করে আমি হাজি বিরিয়ানিতে যাব, যাকে বলা হচ্ছে সুনামের নীতি। এরপরে বলা হচ্ছে মিতব্যয়িতার নীতি। তার মানে আমি চাইলে অপচয় করতে পারি কিন্তু আমাকে অপচয় করা যাবে না, মিতব্যয়িতার সাথে ব্যবসাটা পরিচালনা করতে হবে। এবং এরপর বলা হচ্ছে গতিশীলতা। গতিশীলতা মানে হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলা। আমি আজকে থেকে 30 বছর আগে আমার বিজনেস ল্যান্ডস্কেপ যেমন ছিল, বর্তমানে বিজনেস ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, সব কিছু ডিজিটালাইজড মিডিয়ার মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। তার মানে আগের মতো আমার যে র্যান্ডম একটা মেথড ছিল, মানে টিপিক্যাল যে মেথডগুলো ছিল হাতে কলমে হিসেব রাখা, এখন বর্তমানে এই ব্যাপারগুলো অবসোলেট হয়ে যাচ্ছে। নতুন নতুন অনেকগুলো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনস ইউজেসের মাধ্যমে আমরা সহজে এগুলা কন্ট্রোল করতে পারি। এরপর চলে আসি দক্ষ ব্যবস্থাপনা এবং পরিচালনা।
ডেফিনেটলি ফর প্রপার ম্যানেজমেন্টস অর অপারেশনাল পারপোজেস আমাদের ভালো ট্রেন্ড কিছু স্কিল ওয়ার্কারের দরকার আছে। এরপর চলে আসি বিশেষজ্ঞতার নীতি। সিম্পল, বিশেষজ্ঞ মানে হচ্ছে কোনো একটা বিষয়ে স্পেশাল যার নলেজ আছে তাকে বলা হচ্ছে বিশেষজ্ঞ। তার মানে প্রত্যেকটা সেগমেন্টের জন্য একজন স্পেশাল বিশেষজ্ঞ নিয়োগ করা লাগবে। এরপরে বলা হচ্ছে উত্তম মানবিক সম্পর্ক। আমাদের যে মানুষের সাথে মানুষের যে সম্পর্কটা আছে প্রপারলি উত্তম হতে হবে, ভালো সম্পর্ক থাকতে হবে, কাস্টমার রিলেশনশিপ যাকে বলা হয়। এরপর বলা হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার নীতি, যেটা একটু আগে ডিফাইন করা হয়েছে। এরপর বলা হচ্ছে গবেষণার নীতি। এটাকে বলা হয় বর্তমান যে অর্গানাইজেশন কাঠামোগুলো আছে এটার সাথে নতুন একটা ডিপার্টমেন্ট যোগ হয়েছে যাকে বলা হয় R&D। R&D মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে সেলস কমে যাচ্ছে, কর্মীরা কাজ করতে আগে যেভাবে আমার প্রোডাকশন উৎপাদন হতো প্রতিদিন আমি 100 ইউনিট করে আমি উৎপাদন করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে বিগত 3 মাস ধরে আমি 70 থেকে 80 ইউনিট করে উৎপাদন করতে পারছি। দেখলাম যে আমার উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে, কর্মীরা কাজ করে শান্তি পাচ্ছে না, কর্মী অসন্তুষ্ট। কেন হচ্ছে? তার মানে এই কেন হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে যত ধরনের কেন রিলেটেড কোয়েশ্চেন আছে। আমার প্রতিষ্ঠানের সেলস কমে যাচ্ছে কেন? আমি যদি অ্যাডভার্টাইজিং এফোর্ট বাড়াই দিই আমার কি পরিমাণ সেলস বাড়তে পারে? এই ধরনের ব্যাপারের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথবা গবেষণা একটা ডিপার্টমেন্ট বা একটা কার্যভিত্তিক সংগঠনের ক্ষেত্রে গবেষণার যে একটা ডিপার্টমেন্ট আছে ওখানে একটা নতুন করে ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। এরপর আছে প্রচারের নীতি, যেটা একটু আগে বললাম অ্যাডভার্টাইজিং। যত একটা কথা আছে প্রচারের প্রসার। আমার পণ্যের যদি আমি প্রচার করতে না পারি তাহলে এটার যথাযথভাবে প্রসারিত হবে না, তাকে বলা হচ্ছে প্রচারের নীতি। এরপর আমরা চলে যাব ব্যবসার কার্যাবলী। ফার্স্ট অফ অল ব্যবসার যে প্রথম এবং প্রধান কার্যাবলী আছে সেটা হচ্ছে পণ্য উৎপাদন করা, যাকে বলা হচ্ছে টু প্রডিউস। ফার্স্ট অফ অল লেখা আছে আমাকে উৎপাদন করতে হবে, উৎপাদন করার পরে আমার যে উৎপাদন করতে যে কাঁচামালগুলো দরকার আছে সেগুলো ক্রয় করতে হবে। দেন আমি উৎপাদন করলাম, উৎপাদন করার পরে পণ্যগুলো আমি স্টোরেজে রেখে দিলে হবে না, প্রত্যেকটা পণ্য বন্টন করতে হবে এবং বন্টন করার জন্য আমাকে বিক্রয় কার্য করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আছে বিক্রয় কাজের মধ্যে সিম্পল, একটা হচ্ছে প্রমিতকরণ, একটা হচ্ছে পর্যায়িতকরণ। তোমরা যারা এসএসসি লেভেলে আছো বা তারা একটু হায়ার লেভেলে আছো তোমাদের জন্য বলে রাখি এই দুইটা টার্মসের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্টলি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। হোয়াট ইজ পর্যায়িতকরণ, হোয়াট ইজ প্রমিতকরণ। এখন আমি যেভাবে বলছি একটু ভালো মতো খেয়াল করো, আশা করে বুঝে যাবা। ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম প্রমিতকরণ। আমি একটা লাইনের মধ্যে একটু স্পেস রেখে দুইটা টার্মসই লিখেছি। প্রথমে লিখেছি প্রমিতকরণ, পরে লেখা হয়েছে পর্যায়িতকরণ। সিম্পল, দুইটার নিচে আমি একটু আন্ডারলাইন করে ফেলবো। খেয়াল করো আমি দুইটা ওয়ার্ড লিখছি। প্রমিতকরণের পাশে আমি লিখছি মান, একটা হাইপেন দিয়ে লিখছি কোয়ালিটি, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপর চলে যাব পর্যায়িতকরণের কাছে। পর্যায়িতকরণের নিচে লিখলাম সাইজ, মানে পরিমাণ অথবা কোয়ান্টিটি। তার মানে এবার আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রমিতকরণ মানে হচ্ছে যখন আমরা একটা প্রোডাক্টকে তার যে কোয়ালিটি আছে বা মানদণ্ড আছে মানদণ্ডের বিচারে ভাগ করে ফেলি তখন তাকে আমরা বলি প্রমিতকরণ। আবার যখন আমরা একটা প্রোডাক্ট ভাগ করার সময় তার সাইজ অনুযায়ী ভাগ করি তখন তাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। একটা এক্সাম্পল দিই, আম কিনতে গেছি আমি দোকানে, তো দোকানদার আমাকে বললো বড় আম 120 টাকা, ছোট আম 60 টাকা, মাঝারি যেগুলো আছে 80 টাকা। তার মানে আমকে যখন তারা সাইজ আকারে ভাগ করে ফেলেছে তখন তাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। এখন আমরা চলে আসি প্রমিতকরণ। বলা হচ্ছে এটা রাজশাহীর আম, এটা হচ্ছে মায়ানমার থেকে আসা আম, দুইটার কোয়ালিটি ডিফারেন্ট। রাজশাহীর যেটা আম আছে এটা 150 টাকা, যেটা মায়ানমার থেকে ইম্পোর্ট করা হয়েছে ওটার দাম মাত্র 70 টাকা। কোনটা খাবেন? তার মানে যখন একটা পণ্যকে সিমিলার টাইপস অফ প্রোডাক্টসকে আমি মানের আকারে ডিভাইড করে ফেলেছি, ডিফারেন্সিয়েট করেছি, তখন তাকে বলা হচ্ছে প্রমিতকরণ। আশা করি তোমরা প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ সম্পর্কে ধারণা পেয়েছো। এরপর আমরা চলে আসি গুদামজাতকরণ। সিম্পল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট টমেটো। টমেটো সম্পর্কে একটু চিন্তা করি। টমেটো বেসিক্যালি আমরা জানি শীতকালে উৎপাদনশীল একটা ফসল। তার মানে কি এই যে শীতকালে টমেটো উৎপাদন হচ্ছে, আমি শুধুমাত্র শীতকালে টমেটো ভোগ করব অ্যান্ড বাকি যে কালগুলো আছে, বাকি যে সময়টুকু আছে এগুলোকে আমি টমেটো না খেয়ে থাকবো? টমেটো সস না খেয়ে আমি থাকতে পারবো? ডেফিনেটলি নট। তার মানে ব্যাপারটা হচ্ছে টমেটো শীতকালে উৎপাদন করা হলেও
পর্যাপ্ত পরিমাণ টমেটো সারা বছর ভোগ করার জন্য স্টোরেজ করা হয়, যাকে বলা হচ্ছে গুদামজাতকরণ। এরপর আমরা চলে যাব বিজ্ঞাপন এবং প্রচার। তার মানে আমরা একটু আগে পড়ছিলাম প্রচারের প্রসার। তার মানে আমি যে পণ্যটার কাজ করছি সেটা মানুষের কাছে বা জনসম্মুখে পৌঁছে দেওয়ার জন্য আমাকে বিজ্ঞাপন দিতে হবে বিভিন্ন থ্রু ওভার দ্য ভ্যারাইটি অফ চ্যানেলস। অনেকগুলো বিজ্ঞাপন দেওয়ার চ্যানেল আছে, মাধ্যম আছে। ওই মাধ্যমে আমাকে যে আমাদের যে টার্গেট মার্কেট আছে বা অডিয়েন্স আছে তাদের কাছে আমাকে রিচ করতে হবে, যাকে বলা হচ্ছে বিজ্ঞাপন এবং প্রচার। এরপরে আমরা চলে আসি বীমাকরণ। আমার যে রিস্কটা আছে, আমার পণ্যের যে রিস্কটা আছে, আমার উৎপাদনের যে একটা রিস্ক আছে, ওই রিস্কটা মিনিমাইজ করার জন্য ইন্স্যুরেন্স করা হয়। এবং এরপরে বলা আছে অর্থসংস্থান, যেটা আমরা বেসিক্যালি ফিল আপ করি আমাদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। এরপরে বলা হচ্ছে বাজার গবেষণা, যেটা R&D ডিপার্টমেন্টের কথা বলেছি একটু আগে। এবং এরপরে বলা হচ্ছে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট হচ্ছে ব্যবস্থাপনা, প্রপার ম্যানেজমেন্টের দরকার আছে। এবং এরপর হচ্ছে ব্যাংকিং সিস্টেম, আমার কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, ব্যাংকের আমার পেমেন্ট কিভাবে হচ্ছে, আমার যে পে অর্ডার আছে, পে অর্ডার প্রপারলি রিসিপ্ট হচ্ছে কিনা। তার মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন প্রপারলি রিসিপ্ট হওয়ার জন্য এবং গ্রান্ট হওয়ার জন্য ব্যাংকিং সিস্টেমটা অ্যাকিউরেট থাকতে হবে। তার মানে আমরা এইখানে যে জিনিসগুলো ক্লিয়ার করলাম সেগুলো হচ্ছে, আমি একটু রিক্যাপ করি। প্রথমে আমরা দেখলাম ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য, এরপর আমরা শেষ করলাম মৌলিক নীতিমালাসমূহ বা প্রিন্সিপালস সমূহ। এরপর আমরা দেখলাম ব্যবসার কার্যাবলী, এবং এই ইউনিটের সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফার্ম, ইন্ডাস্ট্রি অ্যান্ড সেক্টর। তিনটা ডিফারেন্ট টার্ম, বাট আমরা গুলাই ফেলি কোনটা মানে কি। সিম্পল। প্রথমে চলে আসি ফার্মের ক্ষেত্রে। বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে। এখানে বলা হচ্ছে একটি প্রতিষ্ঠান। সিম্পল, যে কোনো একটা দোকান, যে কোনো একটা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফার্ম। এরপর আমরা চলে যাব এর চেয়ে একটু বড় লেভেলের, লাইক চলে আসি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠান মিলে একটি ইন্ডাস্ট্রি হয়। তার মানে এখানে আমরা বলা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠান, অনেকগুলা সমজাতীয় প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটা ইন্ডাস্ট্রি গঠিত হয়। এরপরে আমরা চলে যাব সেক্টর। সেক্টরে বলা হচ্ছে সমজাতীয় কয়েকটা ইন্ডাস্ট্রি মিলে একটি সেক্টর হয়। একটা এক্সাম্পলস দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা ধরে নিই যে কোনো একটা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফার্ম। সিম্পল, আমরা ধরে নিয়েছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আমরা ধরে নিলাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটা একটি কোম্পানি, এটা একটা ফার্ম। এখন বলা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠান মিলে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়। তার মানে স্কয়ার যেহেতু ফার্মাসিউটিক্যালস লাইনে আছে, সেরকম আছে কি রেনেটা, আরো কোম্পানি আছে ভ্যাকসিনকো, তারপর আরো ইবনে সিনা, এরকম অসংখ্য কোম্পানি আছে যখন, এবং সবগুলাই বেসিক্যালি ফার্মাসিউটিক্যালস রিলেটেড। তো বলা হচ্ছে যখন সমজাতীয় অনেকগুলো প্রতিষ্ঠান একত্রিত হয়ে যাবে, তখন এই পুরো গোত্রটাকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি, যাদের কাজ হচ্ছে ওষুধ উৎপাদন করা। এবং ওষুধের সাথে অনেকগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে, যেমন হতে পারে মেডিকেল, যারা মেডিকেল সার্ভিস দিচ্ছে, তারপরে মেডিকেল একটা ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যালসের জন্য আবার ধরেন আর মেডিকেশনের যে একটা সার্ভিস আছে, মেডিকেশন সার্ভিস ইজ পার্ট অফ মেডিকেল সার্ভিস, ওইটা একটা আলাদা ইন্ডাস্ট্রি। তার মানে আবার ওষুধ যেখানে প্রোডাকশন করে, তার মানে এখানে হচ্ছে তো আপনার ফার্মেসি একটা ইন্ডাস্ট্রি। তার মানে ফার্মেসি একটা সেগমেন্ট, ইন্ডাস্ট্রি সেগমেন্ট, তারপর হতে পারে মেডিকেল একটা সেগমেন্ট। এরকম আরও যতগুলা রিলেটেড সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেগমেন্ট একত্রিত করলে আমরা পাবো মেডিকেল সেক্টর বা হেলথ সেক্টর। তার মানে সেক্টর সবচেয়ে বড়, সেক্টরের চেয়ে আরেকটু ছোট হচ্ছে ইন্ডাস্ট্রি। এবং ইন্ডাস্ট্রির যদি এককভাবে বোঝানো হয়, ছোট একটা পরিসর বা ক্ষুদ্র একটা অংশ হচ্ছে ফার্ম। আশা করি তোমরা ফার্ম, ইন্ডাস্ট্রি এবং সেক্টর সম্পর্কে ধারণা পেয়েছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।